শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন, মমতা বোধহয় আগে থেকেই সেই বিষয়টা জানতেন। আর সেই কারণে শুভেন্দু অধিকারীর নামের শুভ আর নন্দন এই শব্দ দুটো একত্রিত করে শুভনন্দন কথাটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানানোর জন্য। আরে আরে সিরিয়াসলি নেবেন না। এই মুহূর্তে পালা বদলের পর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মস্করা, টিটকিরি, কটাক্ষ, ইয়ার্কি যা চলছে, সেখান থেকে এইরকম দু চার পিস ফচকেমি খুঁজে নিতে আপনারও খুব বেশি সময় লাগবে না। আবার আপনি যদি খুব সিরিয়াস কিছু খুঁজতে চান, তাহলে এই বিষয়টাও অবশ্যই চোখে পড়বে যে তখন 2018 সাল, মানে 2018 অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর সংঘাতের বিষয়টা কিন্তু আরও গভীর হচ্ছে, আরও একটা নতুন মোড় নিচ্ছে। এবং সেই সময় সবকিছু ঠান্ডা রাখার জন্য শান্তির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চের ওপর থেকে বলেছিলেন, আমার পরবর্তী প্রজন্ম অভিষেক শুভেন্দু। এবং সেখানেই বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তার মাত্র 8 বছরের মাথায় প্রথমটাকে সত্যি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার তুমি জেদে তিনি দ্বিতীয়টাকে সত্যি করে চলে গেছেন। মানে শুভেন্দু অধিকারী সত্যিই আজ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গের বুকে। এবং এখানেই বলতে হয় যে তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর ভরাডুবির দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কজন জিতেছেন বিধায়ক তাদের একটি সভাতে ডেকেছিলেন, তাদের নিয়ে তিনি একটা মিটিং করেছেন। এবং সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়ী বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন যে অভিষেক কিন্তু এবারে খুব খেটেছে, খুব লড়াই করেছে, আপনারা সবাই উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান। মানে জেতা বিধায়কদের শুধুমাত্র বসে বসে সম্মান জানালে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে উঠে দাঁড়িয়ে সালাম ঠুকতে হবে। এবং পয়েন্ট টু বি নোটেড, এমন একটা মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন তৃণমূলের এইরকম মুখ থুবড়ে পড়ার পরে, যেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জয়ী বিধায়করা কিন্তু উপস্থিত হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়করা উপস্থিত হননি, বেশ কিছু এরকম রয়েছেন। সেই রকম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক খুব খেটেছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, ওকে আপনারা সবাই সম্মান জানান। একজন জয়ী বিধায়ক তিনি একটি সংবাদ মাধ্যমকে বলছেন যে সম্মান জানাতে হবে, ঠিক আছে, বসেও তো হাততালি দেওয়া যায়, উঠে দাঁড়িয়েই হাততালি দিতে হবে তার কি মানে আছে? বিশেষ করে জেতা বিধায়কদের মধ্যে যেখানে দলের প্রবীণ নেতারা রয়েছেন, তারা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হাততালি দিচ্ছেন, এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই খুবই অস্বস্তিকর ছিল। দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়করা রয়েছেন, তার মধ্যে অনেকেই দল পাল্টাবেন, সে তো বোঝাই যাচ্ছে। এবার তারা বেছে নেবেন তারা কোন দিকে যাবেন, আইএসএফে যাবেন, হুমায়ুন কবিরের দলে যাবেন, তারা কংগ্রেসটা করবেন নাকি বিজেপির দিকে আসার চেষ্টা করবেন, আর কারা থেকে যাবেন, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পাশে কারা থেকে যাবেন, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে অবশ্যই আর একটা দৃশ্যের কথা কিন্তু আপনাদের সামনে রাখতেই হবে। অদ্ভুত সে সমাপতন। বামেদের যখন পতন হয়েছে, মানে 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, সেই সময়টায় আমরা আমাদের এই ছোট্ট টিমের মধ্যে যে কজন আমরা আছি, আমরা তখন সবাই কলেজের কোনো না কোনো স্তরে রয়েছি। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড ইয়ারে, কেউ পোস্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে, কেউ বিএসসি পড়ছেন, কেউ এমএ পড়ছেন, এরকম পরিস্থিতিতে সব রয়েছি আমরা। তো সেই সময় যেটা দেখা গিয়েছিল যে পালা বদলের ঠিক আগে আগে বিশিষ্টজন, বুদ্ধিজীবী, তাদের মধ্যে অনেকেরই অভিমুখ ঘুরে গিয়েছিল। কিন্তু তারপরেও বামেদের সঙ্গে একটা সমর্থন ছিল, তাও কিছু লোকজন বামেদের সঙ্গে গেঁথেছিলেন। সেইখানে শেষ ধাক্কাটা আসে 2016-তে, যখন দেখা যায় শুধুমাত্র 2011 নয়, 2016-তে, তার আগে অলরেডি নারদা সারদা বিভিন্ন রকম দুর্নীতি হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় চলে এসেছেন। সেই সময় গিয়ে শেষ ধাক্কাটা লাগে এবং বামেদের দিকে যে কজন পড়েছিলেন তার মধ্যে বেশিরভাগই সেই সময় একদম উড়ে বেরিয়ে চলে আসেন তৃণমূলের দিকে, এবং তারা বুঝতে পারেন যে এখন তো লাভ করতে গেলে এদিকেই যেতে হবে, বামেদের সঙ্গে থেকে আর কোনো লাভ নেই, এবার তো তৃণমূলেই যেতে হবে, কিচ্ছু করার নেই। এবং তারই সঙ্গে বামেদের নিচু তলার বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন। কিছু লোকজন বাধ্য হন, কিছু লোকজন স্বেচ্ছায় চলে যান। তারা আবার বামেদের একটা অল্টারনেটিভ খুঁজে পান রামে 2019-এ, অর্থাৎ বিজেপিতে। আপনারা জানেন এই নিয়ে বহুবার চর্চা হয়েছে যে বামেদের ভোট কিভাবে বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যায়, এবং বিজেপির সব থেকে ভালো ফলাফল তখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় 2019-এ। এই কথাগুলো বললাম, এই এতটা ইন্ট্রোডাকশন দিলাম এটা বলার জন্য যে বামেদের পতনের পর তাদের আনুগত্যেও কিন্তু একটা ধাক্কা লেগেছিল। 34 বছর শাসন করার পর যখন বামেদের পতন, তাদের আনুগত্যে একটা জোরে ধাক্কা লেগেছিল। আর এখন দেখা যাচ্ছে 15 বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দল তৈরি করেছেন, তার নিজের যে সংগঠন, সেই নিজের দলের লোকজন কে কত আগে ছেড়ে চলে যেতে পারবেন, কে কত তাড়াতাড়ি পাল্টি মারতে পারবেন, সেই নিয়ে একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো স্ট্রিট ফাইটার। সেই স্ট্রিট ফাইটার তার নিজের দলের ভেতরের লোকজনকেই নাকি চিনতে পারেননি। মানে পরাজয়ের সঙ্গে সঙ্গে তার নিজের দলের লোকজন এখন তাকে বধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এমন সব লোকজন যারা তৃণমূল কংগ্রেস
ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে ব্যবহার করে গাড়ি বাড়ি টাকা পয়সা কি না করেছেন, তারা পর্যন্ত এখন কিন্তু পরাজয়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পা তুলে দেওয়ার জন্য রাজি। এমনই এক সংগঠন, এমনই এক দল তিনি তৈরি করেছেন। মানে এতদিন ধরে বলা যেতে পারে তিনি একটা তাসের ঘর, তাস দিয়ে প্রাসাদ তৈরি করেছিলেন। পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে লেগেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আনুগত্যে এই রকম ধাক্কা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, তিনি যার উপরে ভরসা করবেন, তার যে কাণ্ডারি, যার দিকে তিনি তাকাবেন, সেই কাণ্ডারি, সেই দলের সেকেন্ড ইন কমান্ড, কই তাকেও তো দেখতে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে তিনি বলেছেন যে রাস্তায় থাকবো, আমরা লড়বো, ইত্যাদি এবং ইত্যাদি, কিন্তু সেই কাণ্ডারি, সেই সেকেন্ড ইন কমান্ড, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত তিনি সেই প্রাসাদে বসে আড়ালে মেঘনাদ হয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মাধ্যমে আছি আছি আমি আছি এই সমস্ত বার্তা দিয়ে যাবেন। এখনো পর্যন্ত এভাবেই তিনি মনে করবেন যে এভাবেই রাজনীতিটা করা যাবে, বিরোধী রাজনীতিটা করা যাবে। আর তার সেই প্রাসাদের সামনেটা দেখেছেন, তার বাড়ির সামনেটা মানুষজন দূর দূর থেকে বাসে ট্রেনে করে আসছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর কথাটা বলে যাবেন বলে, চিৎকার করে চোর চোর বলে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি মুখে বলেছেন রাস্তায় থাকবেন, তবে বস যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে যে রাস্তায় থাকার কথা, সেখানে রাস্তায় কেউ নেই। স্ট্রিট ফাইটার 5 দিন হয়ে গেল বাড়ির ভেতরে বসে গালে হাত দিয়ে ভাবছেন। আর আগামীর সূর্য যাকে বলা হতো, সেই আগামী সূর্য যে কোথায় অস্ত গেছেন আর কবে যে তিনি আবার উদয় হবেন, সে কেউ জানে না। হিন্দু কাকে ভোট দিয়েছে, মুসলিম কাকে ভোট দিয়েছে, সেসব আলোচনা অনেক বড় ব্যাপার, সেসব আলোচনা পরে হবে। আপনার নিজের ঘর ছেদো, আপনি এসেছেন তাজমহলের গল্প বলতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি দেখে অবশ্যই কিন্তু আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। মানে ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জননেত্রী, তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে। এবং যখন ক্ষমতায় থেকেছেন তখন ঔদ্ধত্য একটা চরম সীমায় পৌঁছে তখন মানুষকে যেভাবে পায়ে ঠেলেছেন, তারপর এখন আশা করা যে এখন ক্ষমতা থেকে যাওয়ার পরেই মানুষজন এক লহমায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসবেন, এটা রাজনৈতিক এবং মানসিক বোকামি। আর এই পরিস্থিতি থেকে সত্যিই আমাদেরও শেখার আছে। আপনিও দেখবেন আপনার সুদিনে কারা আপনার পাশে আছে, আর একটু যাচাই করে নেবেন যে আপনার দুর্দিনে তারা আদৌ আপনার পাশে থাকবে নাকি শুধু সুদিনের ক্ষীরটা খেয়ে চলে যাবে। এবং দেখে নিন আপনার দুর্দিনে কারা পাশে আছেন, তাদের একদম কিন্তু পায়ে ঠেলবেন না, ঔদ্ধত্য দেখাবেন না। যে শিক্ষাটা পাবেন সেটা কখনো ভুলে যাবেন না। যাই হোক, এইবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কথায়, তার মিটিংয়ের কথায়, তার রবীন্দ্র জয়ন্তীর কথায়। এবং এই যে দৃশ্য দেখতে পাওয়া গেল, সেটাও কিন্তু বেশ হাস্যকর একটা দৃশ্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিরোধীদের কোনো কর্মসূচি, মিটিং, মিছিল করার অনুমতি দিতেন না, তিনি আজ এসে অভিযোগ করছেন যে তাকে অনুমতি দেওয়া হয়নি। এটা তো মোটামুটি একটা চলতি কথা হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থাকাকালীন যদি কোনো রকম কোনো সভা মিছিল করতে হয়, হাইকোর্ট থেকেই অনুমতি নিয়ে আসতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অভিযোগ হচ্ছে তিনি রবীন্দ্র জয়ন্তী করার জন্য পারমিশন চেয়েছিলেন, অনুমতি চেয়েছিলেন, প্রশাসন অনুমতি দেয়নি। সেই কারণে কালীঘাটে তিনি নিজের বাড়িতেই একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং সেখানেও গত বছর পর্যন্ত সরকারি যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, বিরাট বড় মঞ্চ, বিরাট বড় রবীন্দ্রনাথ ঠাকুর ফুলে ফুলে একেবারে চারিদিক ঢেকে আছে, সেই জাঁকজমকের পাশে আপনি যদি কালীঘাটের সেই মঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সেই রবীন্দ্র জয়ন্তী পালনের ছবিটা রাখেন, এই কন্ট্রাস্টটা কিন্তু সাংঘাতিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই কালীঘাটের বাড়ির রবীন্দ্র জয়ন্তীর মঞ্চ থেকে যে টোনে কথা বলতে শোনা গেল, শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম টোনে কথা বলতে শুনেছেন আপনি মনে করে দেখতে পারেন, আমি তো মনে করতে পারছি না। যাই হোক, তো প্রথমত যেটা দেখা গেল, প্রেসের অনুপস্থিতি। বড় বড় মিডিয়া হাউসের অত বেশি লোকজন নেই, বড় বড় মিডিয়া হাউস ওটাকে কভার করছে না সেভাবে, করবেই বা কেন? বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান এত বড় করে হচ্ছে, সেদিকেই সমস্ত মিডিয়ার চোখ রয়েছে। এবার সেটা ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখাতে গেলে আবার টিআরপি রেগে যাবে। অতএব সমস্ত চোখ, সমস্ত ক্যামেরা, সমস্ত লাইভ সবকিছু হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, সবকিছু দেখানো হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনে হয় প্রেসকেও বলতে হয়েছে হাত জোর করে যে বাবা আমি করছি, দয়া করে তোমরা এসো এসো এসো, আমি এটা করছি, তোমরা একটু কভার করো। সেই মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। তিনি বললেন, আমি একটা কথা বলতে চাই, আমি বাম অতি বাম সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, আমরা একসঙ্গে জোট বাঁধি বিজেপিকে হারানোর জন্য। আপনারা যে কেউ চাইলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, 4টে থেকে 6টা পর্যন্ত আমি অফিসে থাকবো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, এই যে কথা, এটা শুনে আমি জানি না কোনটা শুনে আপনি বেশি বিষম খেয়েছেন। এইটা শুনে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম অতিবামদের জোট করার জন্য ডাকছেন, নাকি এইটা শুনে আপনি বেশি বিষম খেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাইলেই যে কেউ যোগাযোগ করতে পারবেন, তিনি অফিসে থাকবেন, তার সঙ্গে যে কেউ চাইলেই কথা বলতে পারবেন, যেখানে তার নিজের দলের লোকজন